নমস্কার বন্ধুরা, গিরিবালার ইউটিউব চ্যানেলের আরটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রথমেই জানাই আপনাদের সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আপনাদের সাথে শেয়ার করব আমার বাড়ির দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব এবং সেই সঙ্গে বোধন, অধিবাস, আমন্ত্রণ আদি সমস্ত প্রক্রিয়া আজ থাকছে আপনাদের জন্য। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তবে চলুন শুরু করা যায় আজকের এই ব্লগটি। এর আগের দুটি ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার বাড়ির মা দুর্গা শৃঙ্গারের ভিডিও। কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না মা দুর্গাকে শৃঙ্গার করবার পর ঠিক কেমন লাগছে। একার হাতে যেহেতু দুর্গা পুজো, তো সেই কারণের জন্য কিন্তু এই যে প্রস্তুতিগুলো কিন্তু আস্তে আস্তে একটু একটু করে কিন্তু আমি করে রেখেছিলাম। অনেক দিন আগে থেকে বাসনগুলোকে মেজে রেখেছিলাম, যেহেতু এক পাজা বাসন একসাথে মাজতে খুব অসুবিধা হবে, তো সেই কারণের জন্য কিন্তু বাসনগুলোকে আমি আগের থেকে মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর আমাদের বাড়িতে না একটা সমস্যা হচ্ছে, আমি যত ভালো করেই বাসন মাজি না কেন, একটু দিন যেতে না যেতেই কিন্তু বাসনগুলোর রং কিন্তু চেঞ্জ হয়ে যায়, যেহেতু এখানে একটু নোনা আবহাওয়া, তো সেই কারণের জন্যই কিন্তু এই সমস্যাটা হয়। এবছর তো প্রদীপটা কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম এই প্রদীপটা। আর সেই সঙ্গে কিন্তু গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতীর যে ঘটগুলো এগুলো ছোট ছিল, তো এবারে ভাবলাম একটু বড় করে দিই ঘটগুলো। কারণ ঘটগুলো ছোট হলে না, ডাব যদি বড় হয়ে যায়, ডাব বসালে কিন্তু পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এটা খুব সাবধানে থাকতে হয় আমাদেরকে। তো সেই কারণের জন্য কিন্তু এবছর ঘটগুলোকে একটু বড় করে নিয়েছি। আর ঘটগুলো কিন্তু সত্যি খুব সুন্দরও হয়েছে। এক পাজা বাসন সমস্ত কিছু মেজে ধুয়ে মুছে রেখে দেওয়া হয়েছিল পুজোর সময়, সেগুলো কিন্তু কাজে লেগে যাবে। এবছর কিন্তু দুর্গাপুজোর 2 সপ্তাহ আগে কিন্তু আমি বাজার হাট কিন্তু করে রেখেছিলাম। দশকর্মা আর ভোগের জন্য যে শুকনো বাজারগুলো থাকে, সেই বাজারগুলো কিন্তু আমি আগের থেকে করে রেখেছিলাম। সেটাতে অনেকটা সুবিধা হয়েছে আমার। আর সেই সঙ্গে কিন্তু বাসনগুলোকেও কিন্তু মেজে রেখেছিলাম। প্রতি বছর একদিন এক পাজা বাসন মাজতে গিয়ে খুব অসুবিধায় পড়তো, বিশ্বাস করো। তো সেই কারণের জন্য কিন্তু এবছর একটু একটু করে কিন্তু বাসনগুলোকে মেজে রেখেছিলাম, তো সেই জন্য কিন্তু একটু সুবিধা হয়েছে আমার। তৃতীয়ার দিন কিন্তু ঠাকুরের জন্য যে নাড়ু এবং মূর্খি যেটা রচনাতে যাবে, সেটা কিন্তু বানিয়ে রেখেছিলাম আমি। দেবীপক্ষ পড়ার পরেই কিন্তু আমি নাড়ু মূর্খিটা বানাই প্রতি বছর, তো সেই কারণের জন্য এবছরও কিন্তু তৃতীয়ার দিনকে নাড়ু আর মূর্খিটা কিন্তু বানিয়ে রেখেছিলাম। আর চতুর্থীর দিন কিন্তু আমি চলে গেছিলাম হাওড়া ফুলহাটে। আর এবছর কিন্তু ফুলের দামটা অনেকটা রিজনেবল ছিল। প্রতিটা বছর আমি দেখেছি ফুল কিনতে গিয়ে আমাদের জাস্ট কান্না পায়। এবছর কিন্তু ফুলের দাম যথেষ্ট কম ছিল। পদ্ম যেগুলো 2-3 বছর আগেও প্রায় 20 টাকা 25 টাকা করে বিক্রি করতো, সেই পদ্ম কিন্তু দুর্গাপুজোর আগে চতুর্থীর দিন কিন্তু 6 টাকা করে পেয়েছি আমি পদ্ম 200 পিস কিনে এনেছিলাম, যেহেতু আমাদের প্রত্যেক দিনই পদ্ম লাগবে। আর পদ্মের একটা মালা করব ভাবছি নবমীর দিন, তো সেই কারণের জন্য কিন্তু একটু বেশি করে কিন্তু পদ্মটা নিয়েছিলাম। জবা ফুলের দামটাও কিন্তু অনেকটাই কম ছিল। যে জবা ফুল আমি কুচো জবা যেগুলো হয় 200 পিসের দাম নিয়েছিল 200 টাকা 250 টাকা, সেটাই এবারে দাম নিয়েছে মাত্র 30 টাকা করে। আমি হলুদ জবা নিয়েছিলাম এবং লাল জবা নিয়েছিলাম। অষ্টমীর দিন ভেবেছি একটা মালা করে দেবো মাকে। অন্যান্য কালারেরও চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। নীলকণ্ঠের দামটা একটু বেশি ছিল। আর এবারে তো যে সাজটা রয়েছে সেই সাজের সঙ্গে না বেশি মালা যাবে না, তো সেই কারণের জন্যই কিন্তু অল্প করেই আমি মালা এনেছি এবছর। প্রতি বছর রঙ্গন আমি প্রায় 10-12টা নিয়ে আসি, এবছর কিন্তু মাত্র 5খানা নিয়ে এসেছিলাম। কিন্তু রঙ্গনের দামটা এবছর একটু বেশি ছিল। এক একটা রঙ্গন মার্কেটেই নিয়েছে প্রায় 60 টাকা করে। এবছর সবচেয়ে বেশি ফুলের দাম ছিল হচ্ছে জুঁই ফুলের দাম। মাত্র 10খানা জুঁই ফুলের দাম বলছে 700-800 টাকা। তো অনেক রিকোয়েস্ট করবার পর কিন্তু 600 টাকা করে কিন্তু জুঁই নিয়েছিলাম। গাঁদার মালা, যে হলুদ গাঁদাগুলো রয়েছে, হলুদ গাঁদার মালার দামও কিন্তু অনেকটাই কম ছিল। 1 কুড়ির দাম নিয়েছিল বোধহয় 75 টাকা না 100 টাকা মতন। আমি লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিককে পরানোর জন্য ছোট মালা নিয়েছিলাম। ছোট যে বেলের মালাগুলো থাকে আর মতির মালাগুলো থাকে, সেই মতির মালাগুলোই কিন্তু নিয়ে এসেছিলাম। সঙ্গে কিন্তু বেলপাতার মালা, যে পঞ্চমুখী জবা আছে সে পঞ্চমুখী জবার মালাও কিন্তু আমি এনেছিলাম মায়ের জন্য। পুজোর আগে যেভাবে দুর্যোগ শুরু হয়েছিল, ভেবেছিলাম বোধহয় পুজোটা মাটি হয়ে যাবে। সত্যি কথা বলতে গেলে পুজোর কটা দিন কিন্তু বৃষ্টি হয়নি, কিন্তু হাওড়ায় যেদিনকে গিয়েছিলাম চতুর্থীর দিন, সেদিনকে কিন্তু সবেমাত্র ক্যাবে উঠতে যাবো ফুল নিয়ে, তখন কিন্তু এমন বৃষ্টি হলো পুরো ভিজিয়ে দিয়েছিল আমাদেরকে।
প্রত্যেকটা বছর কিন্তু দুর্গাপুজোর আগে যে কোনো একটা দিন আমি ফুল মার্কেট থেকে ফুল কিনে এনে ফ্রিজের মধ্যে কিন্তু স্টোর করে রাখি, পুরো পুজোর ফুল। কারণ কি জানো তো, এই যা গরম পড়েছে, আর এবছর তো দুর্গাপুজো অনেকটা আগে, তো সেই কারণের জন্য গরমটা পড়তোই না। সেই কারণের জন্য ফ্রিজের মধ্যে যদি আমি ফুলগুলোকে না রাখি, ফুলগুলো কিন্তু বাজে দেখতে হয়ে যাবে। তো সেই কারণের জন্যই আমি ফুলগুলোকে ফ্রিজের মধ্যে স্টোর করে দিয়েছিলাম। দুর্গাপুজোর আগে কিন্তু একটু একটু করে সমস্ত কিছু কিন্তু আমি জোগাড় করে নিয়েছিলাম। মায়ের আমন্ত্রণ এবং অধিবাসের জন্য কুলোটাকেও কিন্তু সাজিয়ে নিতে হবে, তো সেই কারণের জন্যই কিন্তু কুলোটাকেও সাজিয়ে নিচ্ছিলাম এক এক করে। মায়ের আমন্ত্রণ এবং অধিবাসের জন্য যে সমস্ত দ্রব্যগুলো লাগে সেগুলি হলো মহি অর্থাৎ মাটি, পাথর, গন্ধ, গোরচনা, সিদ্ধার্থ অর্থাৎ শ্বেত সরিষা, ফল, পুষ্প, দীপ, চামর, দর্পণ, কাজল, ধান, দুর্বা, দধি, ঘৃত, স্বর্ণ, রৌপ্য, তাম্র, মাঙ্গল্যসূত্র এবং প্রশস্তি পাত্র। অনেকে কিন্তু এই অধিবাসের দ্রব্যাদির মধ্যে খড়গও লাগে। এছাড়া রেখেছিলাম অধিবাসের জন্য মায়ের সিন্দুর, শঙ্খ। আমাদের কালিকা পুরাণ মতে কিন্তু অধিবাসের দ্রব্যের মধ্যে কিন্তু 26টি দ্রব্য নয়, 24টি দ্রব্য কিন্তু ব্যবহৃত হয়। অনেকের ক্ষেত্রে কিন্তু এটি 26টি দ্রব্য আছে, এবং আমাদের যে দ্রব্যগুলো রয়েছে সেগুলো তো রয়েছে, সেই সঙ্গে কিন্তু আরও দুটো জিনিস কিন্তু অ্যাড হয়, সেটা কি খড়গ, বরাহ দন্ত, যেগুলো কিন্তু আমাদের এই অধিবাস দ্রৌপদীর মধ্যে কিন্তু নেই। দই আর ঘৃত এই দুটো জিনিস এখন তো দিতে পারবো না, যেহেতু আমি চতুর্থীর দিন আমি সমস্ত কিছু সাজাচ্ছিলাম, তাই ওই দুটোকে বাদ দিয়েই কিন্তু সমস্ত কিছুকে কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম। আর কুলোর মধ্যে কিন্তু 5টা মাটি ভার দেওয়া থাকে, এবং তার মধ্যে কিন্তু ধান, হর্তকি, সুপুরি, বয়রা, কড়ি, কাঁচা হলুদ এগুলোকে কিন্তু দিতে হয়। আর এই কুলোর সমস্ত কিছু কিন্তু আমি সাজিয়ে নিয়েছিলাম। এই যে মাঙ্গল্য দ্রব্য, মাঙ্গল্য সূত্র যে তৈরি হয়, এই মাঙ্গল্য সূত্রের মধ্যে কিন্তু একটা নিয়ম আছে। কিটা? একটা হলুদ সুতোর মধ্যে পুরুষ দেবতাদের জন্য 5টি দুর্বা এবং স্ত্রী দেবতাদের জন্য 7টি দুর্বা কিন্তু একত্রিত করে বেঁধে নিতে হয়। এই মাঙ্গল্যসূত্রে কিন্তু দেবীর হাতে অধিবাসের পর কিন্তু বেঁধে দিতে হয়। আমার তো ঠাকুরটা ছোট, তো সেই কারণের জন্য এই মাঙ্গল্যসূত্র বাঁধা হয় না, মাঙ্গলসূত্রকে মাকে স্পর্শ করিয়ে রাখা হয়। এটাই কিন্তু আমরা চিরকাল করে এসেছি। কুলোর মধ্যে যে ভাঁড়গুলো রয়েছে, সেই ভাঁড়গুলোর মধ্যে সমস্ত কিছু ভরে নেওয়ার পর কিন্তু একটা লাল চেলি কাপড় দিয়ে ওটাকে আচ্ছাদন করে দিয়েছিলাম, আর তারপর কিন্তু একটা প্রদীপও সামনে রেখে দিয়েছিলাম। আমি ফল হিসেবে 1 ছড়া কলা কুলোয় দিয়ে থাকি, এটা অনেকেই দেয়। কুলোটা সাজিয়ে নেওয়ার পর কিন্তু শ্রীটাকেও সাজিয়ে নিয়েছিলাম। মায়ের অধিবাসে কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এই শ্রী। শুধুমাত্র দুর্গাপুজো নয়, বিভিন্ন মঙ্গলজনক অনুষ্ঠানে কিন্তু এই শ্রীয়ের ব্যবহার বিশেষভাবে উল্লেখযোগ্য। এই শ্রী বানানোর জন্য চালের গুঁড়ো ব্যবহার করা হয়। চালের গুঁড়োর মধ্যে পাকা কলা দিয়ে মেখে, একটু যদি মেথির জল দেওয়া যায়, মেথির জল দিয়ে সুন্দর করে মেখে নিয়ে কিন্তু একটা আকৃতি দিয়ে সুন্দর করে এঁকে নিয়ে, আর স্ত্রীর জন্য কিন্তু রং পাওয়া যায়, স্ত্রীর রং দিয়ে কিন্তু সুন্দর করে রং করে নেওয়া যায়। তো আমার বাড়ির দুর্গাপুজোতে কিন্তু প্রত্যেক বছর এরকম চূড়া টাইপের জিনিসই করি, তো এবছরও কিন্তু সেরকমই একই চূড়া টাইপেরই স্ত্রী বানিয়ে নিয়েছিলাম, আর তারপর কিন্তু রং দিয়ে সুন্দর করে এঁকে নিয়েছিলাম। অপটু হাতে কোনো রকমে রেখেছি। যাই হোক, স্ত্রীটা বানিয়ে নেওয়ার পর কিন্তু আলপনাটাও দিয়ে নিয়েছিলাম। আমি ছোট করে একটা মা দুর্গার সামনে আলপনা দিই প্রতি বছর অপটু হাতে, তাও কিন্তু দিয়ে নিয়েছিলাম। যেহেতু ষষ্ঠীর দিন আমাদের দুটো পুজো থাকে, দুটো না 3টে পুজো থাকে বলতে পারো, কারণ বোধন থাকে, সেই সঙ্গে থাকে চণ্ডীর ঘট স্থাপন, এবং সেই সঙ্গে থাকে কিন্তু মায়ের আমন্ত্রণ এবং অধিবাস। তো সেই কারণের জন্য কিন্তু আগের থেকে যদি সব কিছু গুছিয়ে না রাখতে পারি তাহলে কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে। তো সেই জন্যই কিন্তু আমি সব গুছিয়ে রেখেছিলাম। আর আমার যে গৌড় ছিল, সেই গৌড়কেও পোশাক চেঞ্জ করিয়ে দিয়েছিলাম, আর তারপর কিন্তু আমাদের লাডলি জি আছে, তাকেও কিন্তু আমি পোশাকটা চেঞ্জ করিয়ে দিয়েছিলাম। এই পুজোতে এরকম একটা ড্রেস কিনেছিলাম আকাশি কালারের, সেটাই কিন্তু আমি পরিয়ে নিয়েছিলাম। ষষ্ঠীর দিনকে আমাদের বাড়িতে যে বেল গাছটি রয়েছে, সে বেল গাছ থেকে একটি ডাল নিয়েছিলাম, এবং সেই ডালেই কিন্তু আমাদের পুজো হয়। গাছ প্রতি বছর ভাবি লাগাবো,
আর লাগানো হয়ে ওঠে না। এবারে ভাবছি একটা বেল গাছ লাগিয়ে নিতেই হবে টবের মধ্যে, তাহলে সুবিধা হবে। একটা টবও কিনে নিয়েছিলাম, সেই টবের মধ্যে কিন্তু গঙ্গা মাটির মধ্যে এই ডালটাকে পুঁতে দিয়েছিলাম এবং তারপর কিন্তু একটা টুলের মধ্যে রেখে দিয়েছিলাম। আর ঘট স্থাপন করব বলে যে গঙ্গা মাটি এনেছিলাম, সেই গঙ্গা মাটিটাকে একটু জলে ভিজিয়ে নিয়ে তীর কাঠিগুলো পুঁতবো বলে যেই গোলগুলো লাগবে সেগুলোকে বানিয়ে নিয়েছিলাম। আর তারপর কিন্তু ঘট স্থাপনের জন্য যে মাটিটা লাগবে সেখান থেকে কিন্তু আমি গুছিয়ে নিয়েছিলাম। এরপর কিন্তু ঘট বসানোর জন্য ডাবগুলোতে চিত্তিতে এঁকে নিয়েছিলাম। আর তারপর ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে জল দিয়ে আমের পল্লব দিয়ে ঘরগুলোকে কিন্তু সাজিয়ে নিয়েছিলাম। ঘটের মধ্যে একটা বড় দেখে গামছাও দিয়ে দিয়েছিলাম। প্রতি বছর আমি গামছাটাকে না ওই কুচি কুচি করে সুন্দর করে সাজিয়ে দিই, তো এবছর কিন্তু আর কুচি করিনি, একদম সিম্পলভাবে কিন্তু আমি রেখেছি। এবছর না দশকর্মা ভাণ্ডারের কিছু কিছু জিনিস আমি গন্ধেশ্বরী ভাণ্ডার থেকে কিন্তু কিনে নিয়েছি। এই গন্ধেশ্বরী ভাণ্ডারটা কোথায়? এই গন্ধেশ্বরী ভাণ্ডারটা কিন্তু বাগবাজারে রয়েছে। আর এখান থেকে আমি মায়ের স্নানের জন্য যে দ্বাদশ জল হয়, সাত জল হয়, দশমৃত্তিকা এবং এই সোলার যে চাঁদমালাগুলো এগুলো কিন্তু কিনে নিয়েছিলাম। আর সেই সঙ্গে পঞ্চপুষ্পের জলও কিন্তু আমি ওখান থেকে পেয়ে গেছিলাম। এগুলো অন্য কোনো দোকানে পাওয়া যায় না। আর এখন তো সোলার কাজ দেখতেই তেমন পাওয়া যায় না। আমাদের বাড়ির সামনে যে চাঁদমালাগুলো সেগুলো সব কাগজ দিয়ে তৈরি, তো সেই কারণের জন্যই আমি এবার চেষ্টা করেছিলাম যে সোলার চাঁদমালা আনবো। তো সেই জন্যই কিন্তু আমি যখন গঙ্গাজল আনতে গেছিলাম বাগবাজারে মায়ের ঘাট থেকে, তখন থেকেই কিন্তু আমি গন্ধেশ্বরী ভাণ্ডার থেকে কিছু দশকর্মার জিনিসপত্র কিনে নিয়েছিলাম। আর জানো তো বন্ধুরা, প্রত্যেকটা বছর মায়ের ঘটের যে জল, মায়ের স্নানের জন্য যে জল, নবপত্রিকা স্নানের জন্য যে জল, সমস্ত জল কিন্তু আমি মায়ের ঘাটের থেকেই কিন্তু নিই। আমি এরকম অনেকবার দেখেছি, আমি বাবুঘাট থেকে জল নিয়ে এসেছি, জলের মধ্যে একটা বাজে গন্ধ, পাখির একটা গন্ধ ছাড়ছিল। তো আমি প্রত্যেক বছর আমি কিন্তু এই ঠিক দুর্গাপুজোর আগে আগে কিন্তু মায়ের ঘাট থেকে কি জল আনি। তো আমার এক বন্ধু কিন্তু এই জলগুলো আমাকে আনতে সাহায্য করেছিল, আমাকে এনে দিয়েছিল 9খানা ঘট। তো 9খানা ঘটে তো অনেকটাই জল লাগবে। তারপর প্রতিদিন মায়ের স্নান আছে, মায়ের স্নানে প্রচুর জল লাগে। তারপর সমানার্ঘ্য স্থাপন, বিশেষার্ঘ্য স্থাপন, এই সমস্ত কিছুতে অনেক জল লাগবে। তো সেই কারণের জন্যই কিন্তু একটু বেশি করেই গঙ্গা জলটা এনে নেওয়া হয়েছিল। এবারে ঘট সমস্ত কিছু স্থাপন করে নেওয়ার পর প্রথমে কিন্তু আগে চণ্ডী পুজোটা করে নেওয়া হয়েছিল। এই চণ্ডী পুজো কিন্তু সূর্য যতক্ষণ পর্যন্ত উদয় থাকবে ততক্ষণই পর্যন্ত কিন্তু এই চণ্ডী পুজোটা করতে পারা যায়। সূর্য অস্ত চলে গেলে কিন্তু চণ্ডী পাঠ বা চণ্ডী পুজো করা যায় না। করার হয়তো অন্য কোনো নিয়ম আছে, আমি হয়তো সেটা জানি না, কিন্তু আমি যেটুকুনি শুনেছি সন্ধ্যাবেলায় বা সূর্য অস্ত যাওয়ার পর কিন্তু চণ্ডী পাঠ করা যায় না। তো সেই কারণের জন্য কিন্তু 3:30টার সময় আমি চণ্ডী পুজো করতে কিন্তু বসে পড়েছিলাম। দুর্গা পুজো কিন্তু বিভিন্ন কল্পে হয়ে থাকে। অনেকের বাড়িতে কিন্তু কৃষ্ণ নবমী থেকে দুর্গা পুজো শুরু হয়ে গেছে, অনেকের বাড়িতে কিন্তু প্রতিপদ থেকে কিন্তু কল্পারম্ভ শুরু হয়ে যায়, অনেকের বাড়িতে কিন্তু এই ষষ্ঠী কল্প থেকে কিন্তু দুর্গা পুজোর সূচনা হয়, অনেকের বাড়িতে আবার আছে ষষ্ঠী থেকে হয়, অনেকের অষ্টমী, অনেকের নবমী থেকেও কিন্তু এই কল্পারম্ভের পুজো কিন্তু শুরু হয়। তো আমাদের বাড়িতে কিন্তু ষষ্ঠী কল্পাদি থেকে কিন্তু মায়ের পুজো কিন্তু শুরু হয়ে যায়। শ্রী শ্রী মা চণ্ডীকে 10 পাঁচরে পুজো করে নেওয়ার পর এই ষষ্ঠীর দিন কিন্তু একটা মায়ের সংকল্প করা হয় চণ্ডীপাঠের জন্য, যে আমি এই সপ্তমী থেকে দশমী যাবৎ কিন্তু শ্রী শ্রী চণ্ডীপাঠ কিন্তু করব, এবং এটি কিন্তু এই ষষ্ঠী কল্পেই কিন্তু আমরা করে রাখি। দুর্গা পুজোয় কিন্তু চণ্ডীপাঠ একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। চণ্ডীপাঠ কিন্তু প্রত্যেকটা দিন করতে হয়। চণ্ডী পুজো করে নেওয়ার পর কিন্তু চণ্ডীপাঠও করে নিয়েছিলাম। চণ্ডীপাঠ করে চণ্ডীর পুজো সম্পন্ন করে নেওয়ার পরই কিন্তু বোধনের পুজোর জন্য বসে পড়া হয়েছিল। বিল্ম বৃক্ষ মূলে পাতিয়া বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। শ্রী রামচন্দ্র যখন অকাল বোধন করেছিল তখন কিন্তু দেবীকে জাগ্রত করবার জন্য এই বিল্ম বৃক্ষমূলে কিন্তু দেবীর বোধন করেছিল, কারণ এই সময়টাই হচ্ছে দেবতাদের ঘুমানোর সময়। তো সেই জন্য কিন্তু দেবীকে জাগ্রত করবার জন্যই এখানে এই বিল্ম বৃক্ষমূলে কিন্তু দেবীর বোধন করা হয়েছিল। বোধন মানে হচ্ছে জাগরণ। দেবী দুর্গার বোধন মন্ত্রে বলা হয়েছে
ওং রাবণস্য বধার্থায় রামশ্চ নাগ্রহায় চ আকালে ব্রহ্মণা বোধ দেবস্তৈকৃতো পুরা অহমপাশ্বিনে তদ্ভৎ বোধয়ামি সুরেশ্বরীং সত্রেনাপি চ সংবোধং প্রাপ্তং রাজ্যং সুরালয়ে তস্মাদাহং ত্বং প্রতিবোধয়ামি বিভূতিরাজ্য প্রতিপত্তিহতঃ যথৈব রামেণ হতৌ দশস্য তথৈব শত্রুণঃ নিপাতয়ামি। ধনের সঙ্গে সঙ্গে কিন্তু বিল্ম শাখারও কিন্তু পুজো করা হয়। দেবী দুর্গার কিন্তু এই বিল্ম শাখা কিন্তু প্রচণ্ড প্রিয়, সেই জন্য কিন্তু বোধনের জন্য এই বিল্ম বৃক্ষকেই কিন্তু দেবী বেছে নিয়েছেন। দেবীর বোধন করে নেওয়ার পর কিন্তু বিল্ম শাখারও পুজো করে নেওয়া হয়েছিল এবং সেই সঙ্গে কিন্তু ষষ্ঠী দেবীরও কিন্তু পুজো করা হয়েছিল। আর তারপর একে একে দেবীর অধিবাস এবং আমন্ত্রণ আদি কিন্তু হচ্ছিল। যে 24টি দ্রব্যের কথা আপনাদেরকে বলা হলো, সেই 24টি দ্রব্য একে একে কিন্তু বিল্ম বৃক্ষে স্পর্শ করিয়ে দেবী প্রতিমাও কিন্তু স্পর্শ করানোর রীতি রয়েছে। একে একে 24টি দ্রব্য বিল্ম শাখায় স্পর্শ করিয়ে নিয়ে মায়ের অঙ্গেও কিন্তু স্পর্শ করিয়ে নেওয়া হয়েছিল। এই আমন্ত্রণ এবং অধিবাসের পর কিন্তু বরণ থাকে মায়ের, যেটা কিন্তু এও স্ত্রীরাই কিন্তু করে। প্রতি বছর মাই করে, তো এবছর মায়ের কিন্তু একটু শরীরটা খারাপ, মায়ের কোমরের হাড় সরে গেছে, তো সেই কারণের জন্য খুব একটা ভালোভাবে মা বরণ করতে পারিনি এবছর। শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য মা করেছিল এবং সেই সময় কিন্তু কাকিমাও ছিল সঙ্গে। এই বরণের দিনকে তুলো দিয়ে যেমন বরণ করে, সেই সঙ্গে কিন্তু শ্রী দিয়েও বরণ করতে হয়। আর এছাড়াও কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার সেটি হলো আমাদের এদিনকে হলুদ বাটতে হয় এবং এই হলুদের মধ্যে একটু সর্ষের তেল মিশিয়ে নিতে হয় এবং সেই হলুদ এবং সর্ষের তেলের মিশ্রণটাকে মায়ের পায়ে দেওয়া হয়। মায়ের পায়ে দিয়ে মায়ের পা স্পর্শ করিয়ে ধুয়ে নিয়ে তারপর কিন্তু আঁচল দিয়ে পা কিন্তু মুছিয়ে নেওয়া হয়। তারপর একে একে পান দিয়ে বরণ করা হয়, ধান দুব্য দিয়ে বরণ করা হয়, কুলো দিয়ে বরণ করা হয় এবং তারপর কিন্তু একদম শেষে শ্রী দিয়েও বরণ করা হয়। মায়ের জন্য মিষ্টি এবং জল রাখা থাকে, সেটিকেও কিন্তু মাকে খাওয়ানো হয়। মা তখন সবেমাত্র এসছে, তো সেইটুকুনি কিন্তু আমাদের করে দেওয়া হয়। এবছর কিন্তু মা কাকিমা দুজনেই কিন্তু একসাথে বরণ করেছিল। আমি প্রত্যেক বছরই কিন্তু এই ষষ্ঠীর পুজোটা কিন্তু সন্ধ্যেবেলাতেই করে রাখি, কারণ সকালবেলাটাই না খুব অসুবিধা হয়ে যায়। আমি সকালবেলাটা সবজি বাজারটা করতে যাই, তো সেই কারণের জন্য কিন্তু আগের দিনকে যদি এই আমন্ত্রণ, অধিবাস, বোধন, চণ্ডীর ঘট স্থাপন সমস্ত কিছুতে করে রাখা থাকে না, তাহলে খুব সুবিধা হয়। তো সেই জন্যই কিন্তু আমি সমস্ত কিছু করে নিয়েছিলাম আগের দিনকে। আর পরের দিন অর্থাৎ ষষ্ঠীর দিন সকালবেলায় কিন্তু আমার মা কাকিমারা সবাই কিন্তু অঞ্জলি দিয়ে নিয়েছিল। যাই হোক, খুব ভালোভাবেই কিন্তু দুর্গাপুজোটা কেটে গেছে ষষ্ঠীর দিনটা। আর বৃষ্টি হয়নি, এটা কিন্তু একটা মস্ত বড় ব্যাপার, কারণ বৃষ্টি হলে না কাজকর্মে খুব অসুবিধা হয়ে যায়। ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে কোনো ভোগ হয় না, শুধুমাত্র ফল এবং মিষ্টান্নাদি দ্বারাই কিন্তু মায়ের পুজো হয়। দুর্গাপুজোর বোধনের ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, ভালোভাবে সুস্থ স্বাভাবিকভাবে দুর্গাপুজো কাটান। ততক্ষণের জন্য